স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নতুন বছরে শুরু হয়েছে নানাবিধ রাজনৈতিক কর্মসূচি এবং আলাপ। জনগণের ভালো মন্দ নির্ভর করে রাজনীতির উপর। শুরুর লক্ষণ দেখে অনেকেই ভাবছেন কেমন যাবে বছর। তবে এইসব নিয়ে আজকের আলোচনা শুরুর পরিচয় কথা বলতে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ, আছেন রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান এবং আওয়ামী লীগের সদস্য ইসরাফিল আলমও আছেন আমাদের সঙ্গে। জনাব কাজী সিরাজ, নতুন বছরে বেশ কয়েকদিন পার করলাম আমরা। বছরের প্রথম দিন সংবাদ মাধ্যম জুড়ে ছিল একটি হত্যার সংবাদ। 31 ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলায় নিজের বাড়িতে হামলা শিকার হয়েছিলেন আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম লিটন। আমরা বা এমপি, যদি আওয়ামী লীগ নেতা আমরা সেটি বলি যে এমপি সংসদ সদস্য, আমরা সিরাজ ভাই আপনার কাছে জানতে চাইছি যে আপনি কিরকম দেখছেন যে এই বছরটি আসলে কিরকম যাবে রাজনৈতিক কর্মসূচি বা কার্যক্রমের মধ্যে দিয়ে? এই বছরটি আন্দাজ করে আমি দৈবজ্ঞ নই যে আমি সব বলে দিতে পারবো, যা বলবো তাই হবে, এমন কথা বলা যাবে না। তবে গত বছর চিন্তা ভাবনা করে গত বছরটা কেমন গেল তা থেকে একটা আন্দাজ করা যায় এই বছরটা কেমন যাবে। গত বছরটা আমার মনে হয় বাংলাদেশে ভালো গেছে। একটা বছর সরকার খুব নিরুপদ্রব ছিল, রাজনৈতিক অস্থিরতা ছিল না, এবং দেশে সমালোচনা আছে অনেকে যে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি এইটা ওইটা বলেছে, কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, উন্নতি হয়েছে, বহু কাজ হয়েছে, এবং এগুলোর পজিটিভ কিছু অবদান আমাদের রাষ্ট্রের সমাজের বিভিন্ন ক্ষেত্রে আছে হবে। এবং এই বছরটা নীরবে যাওয়ার মূল কারণটা হচ্ছে একদিকে সরকার তার মূল যে রাজনৈতিক প্রতিপক্ষ সংসদের বিরোধী দল, এটাকে বিরোধী দল বলে ওরা নিজেরাও হাসে, ওরা যখন লোকজন বলে দাবি করার সময় অন্যরাও তাই করে। মূল বিরোধী দল হচ্ছে বিএনপি এবং তার সঙ্গে যারা আছে জামাত সহ অন্যান্যরা ক্ষমতাসীন সরকার অত্যন্ত সুচতুরভাবে সক্ষমতার সঙ্গে তাদেরকে সাইজে রাখতে পেরেছে। সেটি গত বছর গেলে এই বছর সেখান থেকে, এবং ওখানে আবার সাইজে রাখার পেছনে আরেকটা কারণও আছে। একটা হচ্ছে জামাত হিসেবে নানা প্রেসারে আছে, এটা আমরা জানি, এবং এতে প্রমাণ হয়েছে এর আগের বছরে যে 3 মাসের লাগাতার আন্দোলন অবরোধের যে ঘটনাগুলো, সেখানে জামাত মুখ্য ভূমিকা রেখেছিল। এ থেকে প্রমাণ হয় যে এবার জামাত বিপদে থেকে কিছু করতে না পারায় বিএনপিও ওরকম আন্দোলনে তেমন কিছু করতে পারেনি। আর একটা জিনিস যে বিএনপি যেটা চাচ্ছে, এই যে এবছর শুরু হলো একটা হত্যাকাণ্ড ঘটেছে, আর হত্যাকাণ্ড ঘটছে এটা নিয়ে প্রশ্ন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক কথাবার্তা বলা যাবে, কিন্তু হত্যাকাণ্ডটা নিয়েই একেবারে বছরকে সারা বছর এগুলোই হবে আমি এটা মনে করি না। মনে করছেন যে গত বছরের মতো এই বছরটি নিরুপদ্রব যাবে, আরো নিরুপদ্রব যাবে। এই কারণ এই বছরটা আলোচনার মূল জিনিস হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। মানে এই বছর থেকে আলোচনাটা শুরু হয়ে গেছে অলরেডি। এই যে নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি যে উদ্যোগটি নিয়েছেন, এটি তো একটা অসাংবিধানিক উদ্যোগ। এই যে সার্চ কমিটি সংবিধান নাই, ইভেন নিয়োগের বিষয়টা আইনের যে কথা এগুলো নিয়ে আছে, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। কিন্তু বিএনপি জেনে শুনে এটাতে অংশগ্রহণ করছে, এবং বিএনপিকে এটা জানে না রাষ্ট্রপতির দুটো কাজ ছাড়া, প্রধান সংখ্যাগরিষ্ঠ দলের থেকে এইটা ওইটা ছাড়া রাষ্ট্রপতি যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া এখানে কোনো কাজ করবে না বিএনপিটা জানে। জানার পরও বিএনপি কিন্তু এই আলোচনায় অংশগ্রহণ করছে, পজিটিভ একটা ভূমিকা রাখছে এ পর্যন্ত মনে করি। এর কারণটা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি আমার মনে হয় পজিটিভ চিন্তা করছে, সে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায়। অংশগ্রহণ করার জন্য আগের যে কাজগুলো, এই কাজগুলো থেকে ভূমিকা রাখতে চায়। অংশগ্রহণ করতে হবে দুটো কারণে, একটা হচ্ছে 2 বার পর নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন সংকট, দ্বিতীয়ত বিএনপি হচ্ছে একটা নির্বাচন মুখী। তবে আমার যতটুকু মনে হয় সিরাজ ভাই একদমই খুবই চমৎকার ভাবে সেটা সামারাইজ করেছেন, কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় যে বাংলাদেশে নিবন্ধন সংকটগুলো বড় সংকট না, হাওয়া বদলালে অনেক কিছু বদলে যেতে পারে। রঞ্জন ভাই, আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে আপনি কি মনে করছেন বছরটিকে কেমন মনে হচ্ছে, কি কি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় বা ঘটনা এবছর ঘটতে পারে বা আশঙ্কা করছেন, আশা করছেন কোনটি? খালেদ ভাই, আপনি যেদিকে আমাকে ইন্ডিকেট করছেন, আসলে আমি তো এরকম কোনো আভাস পাচ্ছি না। না, আমি কোনো ইন্ডিকেট করছি না, আমি কোনো ইন্ডিকেট করছি না। 2016 সনটি আমাদের একটা নিরুদ্যোগ গিয়েছেন, যেটা সিরাজ ভাই বলেছেন। আমার ধারণা 2017 সনে এরকম নিরুদ্যোগ যাবে। এই সরকার যেভাবেই হোক সে সারা বাংলাদেশটাকে তার গ্রিপে নিয়ে আসতে পেরেছে, এবং এই বাংলাদেশের ইতিহাসে এই সরকারই বোধ একটিমাত্র সরকার, সাফল্যমূলক সরকার, যে সরকার বাংলাদেশ নিজের দল চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনবধি আমি বলবো সারা বিশ্বের মধ্যে একজন অন্যতম সফল প্রধানমন্ত্রী, যিনি একাধারে নিজের দল চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, পাশাপাশি বিরোধী দলকে চালাচ্ছেন।
বিরোধী দল বলতে কি পার্লামেন্টের ভিতরেটা না বাইরেটা? সব বিরোধী দল মানে বিএনপিকেও চালাচ্ছেন? সবাইকে চালাচ্ছেন, কারণ এমন কোনো কিছু এখানে ঘটছে না যেটা তার নিয়ন্ত্রণের বাইরে বা যেটা উনি চাচ্ছেন না। এই যে সিরাজ ভাই যেটা বললেন যে এই যে এই যে রাষ্ট্রপতির সঙ্গে অসাংবিধানিক ভাবে দেখা করার একটা প্রপোজাল নিয়ে যাওয়া, এটাও তো তাদেরই, কারণ তারা এরকম একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছে, ভিতরে বলেছে তোমরা চাইলে রাষ্ট্রপতি দেখা করতে পারো। তারা মনে করছে এই উপলক্ষে গিয়ে আমরা আরো, যেটা আমাদের একটা মানে অভিযোগ বা কমপ্লেন পলিটিক্স ছিল আমাদের, একটা মানে একজন একজনকে ব্লেম গেম করা, এটা আমাদের রাজনীতি একটা হয়ে গেছে। এই সুযোগটা মনে করেছে এটা বিশাল একটা সুযোগ, গিয়ে দিয়ে আসছি। এবং এই যে সিরাজ ভাই বললেন, রাজনৈতিক দল কিন্তু সিরাজ ভাই ওই আইন দেওয়া চলে না। ওই আইনের আমি ঊর্ধ্বে বলবো না, কিন্তু আইনগুলা বড় বিষয় নয়। রাজনৈতিক দলগুলো চলে জনগণের প্রত্যাশা অনুযায়ী। যেই রাজনৈতিক দল জনগণের প্রত্যাশাকে ধারণ করতে পারবে তারাই সামনে এগিয়ে যেতে পারবে। এই ক্ষেত্রে কি আপনি এরকম বলতে চান যে আওয়ামী লীগ এখন জনগণের প্রত্যাশা ধারণ করতে পারছে? আওয়ামী লীগ জনগণের ধারণা প্রত্যাশা করতে পারতেছে না, কিন্তু ধারণাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে। ধারণা করলে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সে উন্নয়নের নামে, এই যে আপনি কদিন আগে জেলা পরিষদের ইলেকশন হয়ে গেল, আপনি আমার তথাকথিত বুদ্ধিজীবীরা, আমরা ইন্টেলেকচুয়ালরা অনেক কথা বলেছি এবং খবর রাখি না। অনেক আমাদের যারা টক শোতে বোমা ফাটাই, তারা খবর রাখি না কি হয়ে গেছে। কিন্তু সারা বাংলাদেশে এটা লিডারশিপের একটা নতুন ধারা তৈরি হয়ে গেছে। প্রতিটি জেলা পরিষদে, উপজেলা। আপনি কি মনে করেন বিএনপি যদি এই জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতো তারা লাভবান হতো? এটা তো লাভবানের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভিটিস করা। আমি আমার একটা রাজনৈতিক দল জনগণের কাছে যাওয়া আসা, নীতি নির্ধারণের জায়গায় থাকলে কি আপনি নির্বাচনটা অংশ নিতেন? আমি অংশ নিতাম না, কিন্তু আমি বলতাম এই নির্বাচন হতে পারে না, কারণ আমার দেশের সংবিধান বাধা দিতেন। অবশ্যই, কারণ এটা আমি বাধা মানে কি আমি বলতাম এটা আমার সংবিধান, আমার সংবিধান তো পরোক্ষ ভোটে এলাও করে না, কারণ আমার সংবিধানে পরিষ্কার লেখা আছে প্রত্যক্ষ ভোটে হইতে হবে। কাজে এখানে সাংবিধানিক আমি তো বলতে হবে, কিন্তু আমি তো বলি নাই, কিছুই বলি নাই। আচ্ছা, আমি চুপচাপ চেয়ে দেখলাম, আপনার কথা দিয়ে আমি সুর মিলে বললাম। চেয়ে দেখলে তো মানুষ আমার কাছ থেকে সরে যাবে, মনে করবে আমি তার প্রত্যাশা পূরণ করার মতো নয়। ইসরাফিল ভাই, আপনারা যত শান্তিতে আছেন, রঞ্জন ভাইয়ের কথাও মনে হচ্ছে যে, এবং কাজী সিরাজ ভাই শুরুতে যা বললেন, আমার তো মনে হয় যে এত শান্তিতে আপনারা কখনোই ছিলেন না। এত শান্তিতে থাকার জন্য আপনারা নিশ্চয়ই অভিনন্দন পাবেন। আর কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। ধন্যবাদ খালিদ ভাই। সব বছরটি কেমন যাবে? আসলে রাজনৈতিক দল এবং নেতৃত্বের কাছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় কিন্তু হচ্ছে দেশ এবং জাতি। দেশ যদি ভালো থাকে, জাতি যদি ভালো থাকে, মানুষ ভালো থাকলে রাজনৈতিক নেতারাও কিন্তু ভালো থাকে। সেই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের 2016 সাল যে চলে গেল বাংলাদেশের জীবন থেকে, এই 16 সাল একটা উন্নয়নের স্বপ্নের আশা জাগানের একটা বছর, এবং এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, সুশাসনের ইতিহাসে একটা স্মরণীয় বছর হয়ে থাকবে। এবং আমরা একটি কথা বলতে চাই যে সম্প্রতি একটা বিষয় খুবই লক্ষণীয়, আমি জানি না এটা কে কীভাবে বিশ্লেষণ করবে, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে আমার মনে হয় দেশ এবং জাতি একটা রাজনৈতিক নেতৃত্বের প্রতি মারাত্মকভাবে ঐক্যবদ্ধ হয়ে আছে ওভারঅল। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার প্রতি রাজনৈতিক ডিবেট তো আমাদের মধ্যে থাকবেই, কিন্তু কম্পারেটিভলি নেত্রী হিসাবে শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা, তার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস সকল শ্রেণী পেশার, এটা কিন্তু একটা অসাধারণ ঘটনা। বঙ্গবন্ধুর পর বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়নি। এবং তার নেতৃত্বে যে উন্নয়ন অগ্রগতি হয়েছে সকল ক্ষেত্রেই, যেমন আমাদের বাংলাদেশের 16টা ক্ষেত্রে আমরা বলি যে বিশেষ অগ্রগতি হয়েছে, এবং এই অগ্রগতিগুলো শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, আন্তর্জাতিক গোষ্ঠীর কাছেও কিন্তু স্বীকৃত। এবং মাননীয় প্রধানমন্ত্রীর 10টা যে বিশেষ দিক, ওনার উদ্যোগ উন্নয়ন করার জন্য, সেটা সেই সিলেকশনটাও কিন্তু খুব মারাত্মক। একটা রাষ্ট্রনেত্রী হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে আপনাদের দূরদৃষ্টি। আপনি যে বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে এক দল হয়েছে, সেটিকে এটি মাথায় রেখেই বলছেন যে যখন জেলা পরিষদের নির্বাচনের কথা রঞ্জন ভাই বলছিলেন, তার মধ্যে অন্তত অর্ধেক জায়গায় আমরা বিদ্রোহী প্রার্থী দেখেছি। আজকের খবর যদি আপনি বিবেচনা করেন, সেই বিবেচনা আপনি দেখবেন যে মঞ্জুরুল ইসলাম লিটনকে আমরা শুরু করেছিলাম, সেই মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ডের জন্য আসলে আওয়ামী লীগ সমর্থিত লোককে, আমি কিন্তু একটা জিনিস বলেছি, আওয়ামী লীগের দুই পক্ষের আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গন্ডগোল করার অর্থ এই না যে নেত্রীর প্রতি তাদের আস্থা নাই।
তাহলে নেত্রী তাদের তো আপনারা গঠন আমার করতে বলে সাথে নাই। আমি বলি নেত্রী আপনারা তাদের আমার গঠন সাথে করতে বলে নাই। খালিদ ভাই, আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, আওয়ামী লীগের সাথে বিএনপির দ্বন্দ্ব থাকতে কিন্তু পারে। আমার যদি নেতার পুরো আস্থা ভাই থাকে, ভাই না, আমি বলি ভাই আমার ভাই যদি নেতার নো আস্থা নো থাকে নো না। নো নো, নেত্রীর প্রতি কিন্তু অনাস্থার কোনো প্রশ্ন অবকাশ এখানে নাই। দ্বন্দ্বটা হচ্ছে আমার সাথে আক্তার ভাই, জি, ইন্ডিভিজুয়াল কিন্তু দ্বন্দ্ব হতে নেত্রী পারে। যদি বলে যে তোমরা গন্ডগোল করো না, আমি গন্ডগোল করতাম না, কিন্তু আমার আস্থা থাকলে। পিতাকে কেউ অস্বীকার করে না, কিন্তু কিন্তু সন্তানরা তো আস্থা না থাকতে ভাতৃঘাতী পারে। সংঘাতে জড়িত না, হয়। কিন্তু আস্থা না থাকতে পারে। দুই সন্তানই পিতাকে মানে শ্রদ্ধা করে, সম্মান করে, কিন্তু ভাই ভাই কিন্তু গোলযোগ হয়। কিন্তু আমি বলছি নেত্রী হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পর শেখ হাসিনার নেতৃত্বে জাতি যেভাবে ঐক্যবদ্ধ, এটা কিন্তু বঙ্গবন্ধুর পর আর কোন রাজনৈতিক নেতার প্রতি বিভিন্ন স্থানে এটা বিএনপির দেখা কর্মসূচিতে যায় না। বাধা, গুলিও, কিন্তু হামলা, খালেদ সেটা ভিন্ন খালেদ বিষয়, ভাই, এখানে- সেগুলো খালেদ ভাই- ভিন্ন বিষয়। খালেদ ভাই, সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে সারা দেশে 22 তারিখ 23 তারিখ মানে কোন একটা তারিখে বিক্ষোভ কর্মসূচি এবং তারপরে হরতালের ঘোষণা দিয়েছে তারা। বঙ্গবন্ধুর সময় তো ফারাক্কা মিছিল হয়েছে, বঙ্গবন্ধুর সময় তো জাসদ তো আমি- আমি খালেদ ভাই একটা অনেক জিনিস ধ্বংসাত্মক জি। কর্মসূচিও দিয়েছে। বঙ্গবন্ধু রাজনীতি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, Right. মৌলানা ভাসানীর মতো Right. আকাশচুম্বী নেতা সে নির্বাচন বয়কট করেছে। Right. বাট বঙ্গবন্ধু কিন্তু সাধারণ মানুষের নেতা হিসাবে আপনি বলতে চান যে উনি কিন্তু যে জায়গা আমি 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 বর্তমানে আসন অর্জন না, না, আমি করেছিলেন, আমি আমি তুলনা আসতে চাই না। সেটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, না, না। আমি অনেকভাবে ফারাক্কা অস্বীকার সেই জন্য করতে আমি পারি। বলছি ফারাক্কা মিছিলটা বঙ্গবন্ধুর আমলে হয়নি। 1974 একটা ফারাক্কা মিছিল হয়েছিল। 97 ওইটা 74 একটা ফারাক্কা Yes. মিছিল হয়েছিল। হ্যাঁ, মাওলানা ভাসানীর নেতৃত্বে এটা হয়েছিল। আমি যেটা বলতে চাচ্ছি জি। যে যেহেতু একজন যোগ্য দক্ষ সফল নেতৃত্বের অধীনে বাংলাদেশ আছে, জাতি আছে, জাতি সঠিক পথে যাচ্ছে, এবং এই যে বছরে আমরা পদার্পণ করেছি এই ধারা গত অব্যাহত বছরের থাকবে। চেয়ে এই বছরটাই মনে করি আরো ভালো যাবে। এই ধারা অব্যাহত থাকবে, আরো ভালো যাবে। মেজর আখতারুজ্জামান রঞ্জন আপনি কিছু বলতে আমি চাইছিলেন? যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে যে আপনি যে বললেন যে দলের ভিতরে অন্তর্কলহ বা হ্যাঁ। যে জিনিসটা হয়েছে যে লিটনকে হত্যা নিজের দলের লোকের আসছে, আসলে রাজনৈতিক কর্মী হিসাবে কিন্তু এটা আমার কাছে কাম্য নয়। আমরা রাজনৈতিক শৃঙ্খলার মধ্যে বিশ্বাস করি, ডিসিপ্লিনের মধ্যে বিশ্বাস করি। যদি আপনি জানেন যে আমরা অনেক সময় এটার মধ্যে কথা বলতে গেলে রাজনীতি এটা হয়, কিন্তু আজকে যে জিনিসটা হচ্ছে বা ইসরায়েল ভাই যে কথা বলছেন, আসলে প্রয়াত নেতাদের সঙ্গে তুলনাটা না আনাটা আমাদের জন্য ভালো হয়। কারণ তাহলে হয় কি, কথায় কথা বাড়ে। কারণ আপনি যদি একটা প্রয়াত নেতার নাম নিয়ে এসে যদি আপনি তার না সম্বন্ধে না না, ভালো মানে সেটি মন্দ- সেটি আমি বাধা দিচ্ছিলাম, হ্যাঁ, রঞ্জন ভাই, এটা হ্যাঁ, আপনার সেটাই। মানে এতখানি বলা আসলে হ্যাঁ সেটাই। কাজে সময়- আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে রাজনৈতিক দল হিসাবে সরকার প্রধানের কাছে আমাদের একটা কামনা ছিল যে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে, অর্থাৎ আমাদের সভা গণতান্ত্রিক পরিবেশে সমাবেশ করার, কথাবার্তা বলার, আলোচনা করাই যে আজকে আমরা আলোচনা করতে পারতেছি, জি। এটা আমরা জনগণের সামনে কথা বলতে পারবো। জনগণের সামনে কথা বলার প্রসঙ্গে আমি একটু সিরাজ ভাইয়ের কাছ থেকে এই 30 সেকেন্ড একটু শুনে নিতে পারবো। যে সিরাজ ভাই 7 বার 2014 সালের 5 জানুয়ারির পর 7 বার বিএনপি সমাবেশ করতে চেয়েছে, মানে সে তারা অনুমতি পায় নাই। এটাকে আপনি গণতান্ত্রিক মনে করেন কিনা? আর পাশাপাশি আমাদের দর্শক একজন স্বামী উনি প্রশ্ন করছেন যে গুম খুন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই যাচ্ছে, সেগুলিও খুব গণতান্ত্রিক কিনা? না, কোনোটাই আমি মনে করি না গণতান্ত্রিক। একটা আমাদের সংবিধানে সভা সমাবেশ বিক্ষোভ এগুলো করার গণতান্ত্রিক যে অধিকার, এটা স্বীকৃত, Right. মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। Right. এটা আমি পালন করব, আপনাকে পালন করতে দেব না, এটা অবশ্যই গণতান্ত্রিক নয়। আর গুম খুন ইত্যাদি যেটা হচ্ছে, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দুর্বল এবং আইনের শাসন সুশাসনের অনুপস্থিতিতে কিন্তু এগুলো হয়। ইসরাফিল ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে একজন দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে একটু ফিরতে চাই। দর্শকের এই প্রশ্নের সঙ্গে আমি বা মন্তব্যের সঙ্গে আমি মোটামুটি ভাবে একমত। দর্শকের নাম হচ্ছে সুদীপ, তিনি বলছেন ইসরাফিল ভাইকে বলুন ঐক্যবদ্ধ সব মানে নয় ভয়ে। আমার অনেকটা তাই মনে হয়, হামলা মামলা এবং যে ধরনের চাপে আপনারা রেখেছেন, আমরা আসলে ঐক্যবদ্ধ থাকাটাই আমাদের একমাত্র নিয়তি। আমরা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের সঙ্গে। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। ইসরাফিল ভাই, আমরা দর্শকদের একটি আপনাকে শুনিয়েছিলাম, সেটা হচ্ছে যে দর্শক বলছেন যে আসলে সম্মানে নয় ভয়ে ঐক্যবদ্ধ থাকছে কেউ কেউ। এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাইছিলাম। আমি সুদীপ দাকে ধন্যবাদ জানাই সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য। তো আমি একটা কথা বলি, বাংলাদেশে আজকের বাংলাদেশে ভীতি, আতঙ্ক বা সংশয়ের কোনো সংকট কিন্তু নেই। এই যে গুম খুন, আমি বলি সংকট নেই। জি, তবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বর্তমান সরকার যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে, উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে, রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, শ্বেত সন্ত্রাস যারা করে তাদের বিরুদ্ধে, এবং বাংলাদেশের এবং রাষ্ট্রের বিরুদ্ধে যারা সরাসরি বিভিন্ন ধরনের নাশকতার সাথে জড়িত, তাদের
বিরুদ্ধে খুব জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। ওই সব কাজের সাথে যারা জড়িত তাদের তো শঙ্কিত হবার, ভীত সন্ত্রস্ত হবার যথেষ্ট কারণ থাকতেই পারে এবং থাকবে। কারণ রাষ্ট্রের ক্ষতি করে, সরকারের বিরোধিতা করতে গিয়ে, জাতিকে ধ্বংস করে যদি কেউ কোনো কিছু করতে চায়, তাহলে সেটা অবশ্যই আইনের আওতায় এবং সরকারি ব্যবস্থার আওতায় তাকে আসতে হবে। কিন্তু আপনি বলেন এই যে টক শোতে আমরা কত শক্ত কথা বলি, সিরাজ ভাই তো প্রতিদিনই 2-3টা টক শোতেও দেখা যায়, কত গঠনমূলক ভাবে কত তীব্র সমালোচনা করেন। অনেকেই করেন, আপনার এখানে অনেকেই করেন, আমাদের সাথে এসেও করেন। সরকার কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করেছে? যে বলা হয়ে থাকে যে কোন টক শো করার জন্য, আমি আপনাকে বলি, টক শো করার পর তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, সেটা অন্য কোনো সুনির্দিষ্ট অভিযোগ হতে পারে। সুনির্দিষ্ট অভিযোগ তো আপনি নানা রকম অভিযোগ এবং টক শোতে সমালোচনা করার কারণে বিচার বিভাগের কাছ থেকে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ব্যবস্থার মুখোমুখি হয়েছেন। তো এখন আমার কথা, যেটা সংশয়ের কোনো বিষয় এখানে নাই বাংলাদেশে। এটা যারা শঙ্কিত হবার মতো কাজ করেন তাদের তো। ইসরাফিল ভাইয়ের এই বক্তব্যের সাথে সিরাজ ভাই আপনি একমত কিনা যে আসলে কোনো কিছু সংশয় হওয়ার মতো না? নয়? সংশয় তো এটা আমার মনে হয় বেশি ব্যাখ্যা দেওয়ারও দরকার নাই। এবার এই সরকার ক্ষমতার পর থেকে মাঠের সরকারের মূল প্রতিপক্ষ, যেটা প্রধান প্রতিপক্ষ, এরা তো মাঠে নামতে পারছে না। মাঠে এদের বিরুদ্ধে একজনের, ওদের মহাসচিবের বিরুদ্ধে 165টি মামলা। এদের অ্যাক্টিভ এমন কোনো কর্মী নাই যে এরা সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত কোর্টেই থাকতে, কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করতে হয়। কিন্তু সিরাজ ভাই, আপনি লিঙ্কটা মিস করছেন কেন? উনি তো বলেছেন, ইসরাফিল ভাই পরিষ্কার বলেছেন, যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, যারা দুর্নীতিবাজ, এখন যারা ছিনতাইকারী, এত মামলা দেওয়া হয়েছে। এখন উনি মহাসচিব তো অন্যের, উনার চোখে তো উনি মহাসচিব না, উনার চোখে হলো দুর্নীতিবাজ, উনার চোখে হচ্ছে ওই যে জঙ্গি, উনার চোখে হচ্ছে সন্ত্রাসী। কাজে উনার সন্ত্রাসীদের সভাপতি দিবে কেন? সন্ত্রাসীদের বাইরে দল নিয়ে আসেন। যাদের বিরুদ্ধে এখানে সন্ত্রাসী নেই বা দুর্বৃত্ত নেই আমি এটা বলি না, কিন্তু যত লোকের বিরুদ্ধে, যত বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় এবং জেলা, ইভেন উপজেলা পর্যায়ে যত লোকের বিরুদ্ধে শত সহস্র মামলা, এরা সবাই জঙ্গি না, সন্ত্রাসী না, দুর্বৃত্ত না। ডু ইউ বিলিভ ইট? আপনি কি বিশ্বাস করেন সেই কথাটা? না, সেটাই তো সেটা প্রতিবাদ করেন না কেন? তাইলে কেন বলেন না মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেগুলো বলছেন অসত্য কথা বলতেছেন, আপনার এমপি সাহেব যে কথা বলতে অসত্য কথা বলতেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হচ্ছে, বলা হচ্ছে দুর্নীতিবাজ, লুটেরা, হাইজেকার, সন্ত্রাসী, অগ্নি কি আগুন দেওয়ার লোক, তাদেরই তো বলার কথা আগে। তারা কোথায় বলবে? কার কাছে বলবে? এরা আগে বলে নাই, কোথায় বলবে? বলেছে তারা তো হাসিনা তো দুর্নীতিবাজ ছিল না। হাসিনাকে তো আমরা আগুন বলি নাই, হাসিনাকে তো আমরা সন্ত্রাসী বলি নাই। হাসিনাকে বলছি রাজনৈতিক নেতা, কর্মী, সমর্থক যাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো যেগুলো বললেন, এই অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে ওই দলটি, ওই সংগঠনটি কেন প্রতিবাদ করবে না? কেন তারা এগুলো এটার বিরুদ্ধে প্রতিবাদ করছে না? বিবৃতিবাজি, ব্রিফিংবাজি, এটাই প্রতিবাদ। এই প্রতিবাদ হয় না। আর কি প্রতিবাদ? কিন্তু রঞ্জন ভাই, আপনার পয়েন্টটা একটু আমাকে একটু বলতে, আমার কথাটা হচ্ছে, সিরাজ ভাই বলতেছেন আমরা যারা রাজনীতি করি তাদের এগুলা করব। আমার সরকার ভাই বলতেছেন যে আমাদের রাজনীতি যারা করে তাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা জিরো টলারেন্স কোথায় আছি? সন্ত্রাসী, জঙ্গি। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে যাব, তখন আমাকে বলা হবে তুমি হাঁটবো না, পুলিশ আমাকে জঙ্গি বলে পাঠিয়ে দেবে। তো আমি জঙ্গি? আমি তো মহাসচিব বিএনপি না, আমি 195টা কেসের আসামি। আমার বিরুদ্ধে সন্ত্রাসের কেস আছে, ছিনতাইয়ের কেস আছে। কিন্তু রঞ্জন ভাই, আপনি একটু মানে একটু যদি বিবেচনা করেন, বিষয়টি হচ্ছে যে এইটা তো ঠিক 2015 সালে আমরা 90 দিন অবরোধের মধ্যে দিয়ে গেছি। এটা তো ঠিক যে 2015 সালে অনেকগুলি লোক মারা গেছে। অবরোধ করে সন্ত্রাসী হয়ে যাবে? অনেকগুলি লোক মারা গেছে। লোক মারা গেলে কি আমি সন্ত্রাসী হয়ে যাব? সেই লোকগুলি মারা গেছে, কেউ না কেউ তো মেরেছে। না, যে মেরেছে তাকে শাস্তি দেওয়ার ধরার দায়িত্ব কার? সরকারের, পুলিশের। সেটা কে মেরেছে? সেটা তো আমরা জানতে চাই কে মেরেছে।
ক্যাবিনেটের মধ্যে সেটা আমরা জানতে চাই কে মেনেছে। কর্মসূচিটা যে দায়িত্ব সেটা কি আমরা বিরোধী দল বলবো, সেটা কি বিএনপি বলবো কে মেনেছে? কর্মসূচি তো বিএনপি। আমি তো কর্মসূচি দিব, রাজনৈতিক কর্মসূচি দিব, আমি হরতাল দিব। এই যে আপনি একটু আগে হরতাল শব্দটা বলতে গিয়েও বলতে পারলেন না, এই যে ভয়ের কথা বলছেন, আপনি হরতাল শব্দটা, কারণ আপনাদেরকে বলে দেওয়া হয়েছে হরতাল আমরা না না, আমি 100 বার হরতাল বলতেছি, 100 বার হরতাল। কবে হরতাল, কবে, কোন হরতাল? আমি তারিখটা কবে জানি না, হরতাল সেইটা তো বলতে পারবেন না। 25 তারিখ না 26 তারিখ সেটা মনে নাই। 25 26 তারিখ সেই হরতাল সেই বলছি। কাজেই খালেদ ভাই, আমাকে কোনো কিছু বলে দেওয়া হয় নাই, আমি আপনাকে বলছি। খালেদ ভাই, আমি এখন দিদি বলে যাচ্ছি, এখানে এই সরকার অত্যন্ত সুন্দরভাবে, আমি প্রথমে বলেছি সবকিছু নিয়ন্ত্রিত, সেই সরকার তো বলতেছে না কেউ রাজনীতি করবে না, আসেন কথা বলবো, রাজনীতি কথা বলবো, কিন্তু আগুন কন্যা হবেন, আগুন এই সন্ত্রাস করবেন, এই বোমা মারবেন, ককটেল মারবেন, যে মারছেন আজ পর্যন্ত তার বিচার হয় নাই। আপনি আজ পর্যন্ত একটা দুর্নীতির বিচার আপনি করতে পারেন রাজনীতিবিদদের, কিন্তু বছর বছর জেলখানা ঢুকে রাখছেন। আপনি আমাদের বিরুদ্ধে ছিনতাইকারী বটে, জানেন আমার বিরুদ্ধে চাষির আছে লেখা আছে ছিনতাইকারী বটে, আমরা সেখানে কোর্টে গিয়ে দাঁড়াই, আমরা ছিনতাইকারী। কোথায় চুরি হচ্ছে আমাদের কেস দিয়ে দিচ্ছেন, কোথায় মারামারি হচ্ছে গ্রামে আমাদের নামে কেস দিয়ে দিচ্ছেন, কোথায় ডাকাতি হচ্ছে সে ডাকাতি মামলা দিয়ে দিচ্ছেন। তা আমরা তো ইসরায়েল ভাইয়ের চোখে তো রাজনীতিবিদ না, আমরা জিরো টলারেন্সের পার্টি, আমাদেরকে জিরো টলারেন্স করা হচ্ছে। রজত ভাই তার পয়েন্ট একেবারে করছেন ইসরায়েল ভাই, আপনি একটু খুব দ্রুত কি এই কথা বলবেন? একটু বলি, আপনি যে কথাটা বলেছেন আমি ওটা রিপিট হয় কিনা জানি না। এই দেশে তো প্রায় 3 মাস 3.5 মাস ধরে অব্যাহত জ্বালাও পোড়াও, মানুষ খুন, সম্পদ ধ্বংস করা, নাশকতামূলক কার্যক্রম হয়েছে এবং একটা রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির অধীনেই সেগুলো হয়েছে। এই কর্মসূচি পালন করতে গিয়ে এগুলো করা হয়েছে এবং সত্যি কথা বলি, যাদের বিরুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে এইসব কাজের সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে, দেশের আইন শৃঙ্খলা একটু প্লিজ আমাকে একটু বলতে দেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনের আওতায় তাদের বিরুদ্ধে মামলা করেছে, কারো চার্জশিট হয়েছে, কারো চার্জশিট হয়নি। যেটা চার্জশিট হয়ে গেছে বিচারিক আদালতের বিবেচনায় আছেন, আর যেটা চার্জশিট হয়নি তদন্তাধীন আছেন। আমার একটু জানতে ইচ্ছা করে, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যখন 10 জন আহত হয়, 2 জন নিহত হয়, কথার কথা, তখন আওয়ামী লীগের কার বিরুদ্ধে মামলা করা হয়? আমি একটা কথা বলি ভাই, এই যে বিষয়গুলোকে আপনারা রাজনীতিকরণ করতে চান, দেখছেন আওয়ামী লীগ খুন করুক, মারামারি করুক, আর যে করুক, ঘটনা ঘটলে সেই ঘটনার দায় দায়িত্ব তো গ্রহণ করতে হবে তাদেরকে। আমাদের দেশে এতগুলো মানুষ মারা গেল, সম্পদ ধ্বংস হলো, প্রায় 2,500 কোটি টাকা সম্পদ ধ্বংস হলো, এটা দায় দায়িত্ব কেউ নিবে না? আপনি দিলেন কর্মসূচি, সেই কর্মসূচিকে হাতিয়ার করে অপরাধীরাই অপরাধ করলো, তার কমান্ড রেসপন্সিবিলিটিস তো আপনার আছে, সেখান থেকে কিন্তু আপনি মাপ পাবেন না। আমি দেখেন আপনারা কথা বলেছেন, আমি কিন্তু বলি আপনার বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে, আপনি বললেন। দেখেন, বাহাউদ্দিন নাসিমের মতো লোক, লিটন চৌধুরীদের মতো লোক, আউসুল্লাহ মাস্টারদের মতো লোক, সাবের হোসেন চৌধুরী সিনেমা হলে বোমা মারে, মুনতাসির মামুন সাহেবরা সিনেমা হলে বোমা মারে, শাহরিয়ার কবিতাকে ওই বিরতির পরে ফিরি। এই সব তর্কে মানে মানে আরেকটি কর্ম এই কর্মকে জাস্টিফাই করে কিনা আমরা জানতে জি ফিরে এলাম আজকের বাংলাদেশে। খুব সংক্ষেপে আমি সংক্ষেপে বলবো, আসলে ইসরায়েল ভাই যে কথাটা বলেছেন যে বিএনপি অনেকগুলো অপরাধ করেছে, মিথ্যা মামলা দিয়েছে, অনেক কিছু করেছে, ধন্যবাদ ওনাকে যে রিয়েলাইজেশন, এবং তাই আজকে তারা দিচ্ছে। তাহলে মিথ্যার এগেইনস্টে মিথ্যা, তাহলে আমার কোনো মন্তব্য নাই, আমি একটু কনক্লুড করতে চাই। আপনি আমার দেশে বিচার ব্যবস্থা আছে, পুলিশ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি আন্দোলনে কোনো অপরাধ করে থাকি, আন্দোলন ডেকে যদি কোনো অপরাধ আমার হয়ে থাকে, আমার বিচার আপনি করেন। আমি যদি সেই লোকের হত্যার আপনি প্রক্রিয়া মানে কি? প্রক্রিয়া মানে আপনি আমাকে বিচার নিয়ে খেলছেন, আপনি আমাকে নিয়ে ওয়ারেন্ট ইস্যু করেন। আমি আপনাকে বলছি, ওয়ারেন্ট ইস্যু করেন আমার নামে, আমি কোর্টে গেলে আমার সঙ্গে আর 3 জন ওয়ারেন্ট হলো আসামির সঙ্গে যায়, তাদের কিছু বলেন না। আপনি আমাদের এখন আমরা যদি বলি বিএনপির দিকে যদি দেখাই দিই, তাহলে বলবেন যে আমি অ্যারেস্ট করতে ওদের বলছি, তা না। আপনি একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে আসেন, ডাবল স্ট্যান্ডার্ড হবে না। একটা যে বিরোধীর সঙ্গে বলতে চাই, এই দিন না, আরো দিন আছে, এই দিনের নিয়ে যাবে, সেই দিনের সেটা আপনারা আশা করতে থাকেন আর কি। না আশা করেন, এবং কি করব আমরা, কি মারামারি করব? আমরা বিএনপির রাজনীতি নিয়ে আসলে হোসেন মোহাম্মদ এরশাদ আজকে
এটি কথা বলেছেন যে বিএনপি রাজনীতি আজকে বিএনপি এক ধরনের রাজনীতিতে তাদের কোনো অস্তিত্ব নেই বলে এরশাদ সাহেবের কাছে মনে হচ্ছে। আপনার কাছে এই বক্তব্যটির একটু বিশ্লেষণ জানতে চাইছিলাম যে এরশাদ আসলে এটি আপনি যদি এক্স্যাক্টলি বলেন যে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বলে কিছু নেই, হোসেন মাহমুদ এরশাদ বলছেন তাদের টিকে থাকাই কঠিন হয়ে পড়ছে এই বক্তব্যটি। হোসেন মাহমুদ এরশাদ সাহেব এখন আরো কিছু ভালো ভালো কথা বলবেন যেটা সরকারের অনুকূলে যায়। আচ্ছা। কারণ একটি মামলা রাডার ক্রয় দুর্নীতি মামলা, এটা চলবে না। ওনার বিরুদ্ধে আরো কিছু ওনাদের যে জাতীয় সম্মেলনটি হলো, ওনার মামলা প্রত্যাহারের জন্য দাবি উঠেছে, মানে চিল্লা স্লোগান হয়েছে, এবং ওনার স্ত্রী সিনিয়র কো চেয়ারম্যান তিনি বলেছেন এ ব্যাপারে আমি দেখাশোনা করে সরকার সাথে আলাপ আলোচনা করছি। তো কাজে ওগুলো প্রক্রিয়াধীন আছে। তো এগুলো যতক্ষণ পর্যন্ত ওঠা না হবে, একটা উঠবে, উনি একটা কথা বলবেন যেটা হুইচ গোজ এগেইনস্ট বিএনপি, এগুলো কিন্তু বিএনপির রাজনৈতিক অস্তিত্ব, বিএনপির একটা রাজনীতি অবশ্যই আছে, এটা অস্বীকার করতে পারে কেউ? রাজনীতি তো আছে। রাজনীতি না থাকলে একটি রাজনৈতিক দল, যে দলটি যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি 3.5 বছর দলের সঙ্গে থাকতে পেরেছেন, তার নামে আজকে এত বছর এই দলটি টিকে আছে। এবং অতি সাম্প্রতিক নারায়ণগঞ্জের যে নির্বাচনটি, দলের একটা বিষয় বিএনপির দুর্বলতা আছে, সাংগঠনিক দুর্বলতা আছে, বিএনপির নেতৃত্বের দুর্বলতা আছে। আমি ব্যক্তিগত মনে করি বিএনপিতে রাজনৈতিক নেতৃত্ব অনুপস্থিতি আছে, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মানে মৌলিক যে জিনিসগুলো নির্ধারণ করে সে সমস্ত ক্ষেত্রে ক্যারিয়ার পলিটিশিয়ানদের কোনো ভূমিকা নাই। আচ্ছা, এবং আমি একটা নারায়ণগঞ্জের বিএনপি যে কিছু না থাকলে, এই যে নারায়ণগঞ্জের নির্বাচনেরও আইভির মতো একটা আইকন, মানে তার আইকন বলা হয়, এখানে তার হারানোর ক্যান্ডিডেট নাই। সেখানে একটা অপরিচিত অস্থানীয় লোককে বিএনপি ক্যান্ডিডেট করে 1 লক্ষ ভোট পেয়েছে। রাজনীতি না থাকলে, একটা আদর্শিক আকর্ষণ না থাকলে এতগুলো লোক ধানের শীষ মার্কা দেখেই ওখানে গেছে। সিরাজ ভাই, আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ তার নিজস্ব রাজনীতির চেয়ে বিএনপির দুর্বলতার উপরই বেশি পুঁজি করছে এবং ধীরে ধীরে আওয়ামী লীগ তার মানে যেটাকে বলা হচ্ছে শক্ত হাতে সব বিরোধী মতকে দমন করার একটি বা গ্রিপে নিয়ে আসা, যদি আমরা এরকম বলি? চেষ্টা আওয়ামী লীগের আগেও চেষ্টা করেছিল, এই তো নতুন না, পুরনো চেষ্টা, কিন্তু সে চেষ্টা আসলে কাজ দেয় না। আওয়ামী লীগের আমি ব্যক্তিগত আওয়ামী লীগের রাজনীতি করারই দরকার, করা উচিত। তার রাজনীতি, তার আদর্শ, তার দর্শন, এগুলো নিয়ে এগোবে। বিএনপিটা নিয়ে এগুতে বড় বিএনপির রাজনীতি আদর্শ, আমি আওয়ামী লীগ নেতাদেরকে দেখি প্রায় কান্দে দেয়, বিএনপিটা শেষ হয়ে গেল, একটা বিরোধী দল নাই, যেন তাদের কান্না পাচ্ছে। আরে আপনি তো খুশি হওয়ার কথা, আপনি কাঁদছেন কেন? অর্থাৎ উপহাস করা। অনেক অ্যাঙ্কর, আপনি করছেন না, অনেক অ্যাঙ্করকেও দেখি এরকম উপহাস করে। তো আসলে বিএনপি উপহাস করার মতো একটি রাজনৈতিক দল বা শক্তি হিসেবে চিন্তা করলে ভুল। ওবায়দুল কাদের সাহেব উনি ঠিক জায়গায় ধরেছেন যে বিএনপির সাংগঠনিক দুর্বলতা, আন্দোলনের শক্তি কমে গেছে, কমবেই তো। এটা কমার কিছু কারণ আছে, যাদেরকে আমরা দেখেছি চোখের সামনে একেবারে কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন। একসময় পাওয়ার আকাঙ্ক্ষায় লড়াইতে গেছেন, গুলির মুখে গেছেন, এখন হারাবার এত বানিয়েছেন, এত করেছেন, হারাবার ভয় এখন কেউ যায় না। ফলে নেতৃত্ব না গেলে সাধারণ কর্মী সমর্থকরা যাবে না। কিন্তু বিএনপি যে সমর্থক শক্তি, একটি রাজনৈতিক দলের মূল উপাদান যেটা, সেখানে বিএনপি দুর্বল নয়। এটা ওবায়দুল কাদের সাহেব আজকে একটা সত্য কথা বলেছে। দুটো সত্য কথা গত 2 মাসে এসছে। একটি হচ্ছে 5 জানুয়ারি 2014 নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কখনোই স্বীকার করেনি সেই নির্বাচন প্রশাসনে। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পরে স্পষ্ট করে বলে দিয়েছেন আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ অর্থই হচ্ছে গত নির্বাচনটি যে প্রশ্ন হয়েছে, এটা পক্ষান্তর স্বীকার করে। আরেকটা ওবায়দুল কাদের সাহেব আজকে এত বিএনপি নিয়ে যারা যত উপহাস করেছে, ঠাট্টা মস্কারি করেছে, ওবায়দুল কাদের সাহেব স্পষ্ট করে বলেছেন বিএনপিকে এত ছোট ভাবা, দুর্বল ভাবা ঠিক হবে না। ওই জায়গায় আছে এবং বিএনপি একটা সুনির্দিষ্ট রাজনীতিও আছে, আদর্শিক একটা ভিত্তি আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শনটি, সেই দর্শনকে কেন্দ্র করে বিএনপি যাচ্ছে। ভুল ভ্রান্তির জন্য বিএনপি ঘোষণাপত্রের যে মৌলিক জায়গাগুলো আছে, সেই ঘোষণার সঙ্গে বিএনপি এখন নাই। জিয়াউর রহমানের বিএনপি যদি ওই জায়গায় থাকতো, তাহলে আজকে এখন যে প্রশ্নগুলো আছে, রাজাকার আলবদরের সাথে সম্পর্ক, স্খলন, দক্ষিণ প্রতি প্রতিক্রিয়াশীল চিন্তা ভাবনা দলের মধ্যে ঢুকা, এই প্রশ্নগুলো আসতো না যদি ওই জায়গায় থাকতো।
আমরা ইসরাফিল ভাইয়ের কাছে যাচ্ছি। ইসরাফিল ভাই, আমরা মানে অর্থমন্ত্রী যে বলছেন যে বিদেশি দেশের চাপে তারা ইসলামী ব্যাংকে পরিবর্তন করেছেন, আমরা জানতে চাই যে এটা কোন বিদেশ, মধ্যপ্রাচ্যের কথা বলা হয়েছে, এই মধ্যপ্রাচ্যের কথা সম্পর্কে বিএনপি মহাসচিব এই কথা বলছেন, আমরা জানতে চাই এটা কোন দেশ, ইসলামী ব্যাংক এমন কি সমস্যা তৈরি করছে তাদের জন্য পরিচালনা পর্ষদকে নতুন করে গঠন করতে হবে। আমরা এটা বিরতি নিচ্ছি ইসরাফিল ভাই, আপনার কাছে আমরা একটু শুনতে চাই আরেকটি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে আমি একটু উদ্ধৃত করতে চাই, যেখানে তিনি বলছেন আদালতের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাদের সাইজ করে সরকার নির্বাচন দেবে। আমরা এটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম মাত্র বাংলাদেশে। দুটি বিষয় ইসরাফিল ভাইয়ের কাছে ছিল যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেতাদের সাইজ করে দিবে সরকার আদালত দিয়ে নির্বাচনের আগে, আর কাদের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন, সেই দুটি সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করতেন। গয়েশ্বর চন্দ্র রায় যে কথা বলেছেন, আসলে এটা ওনার মাঝে মধ্যে উনি প্রেস কনফারেন্সে এ ধরনের কিছু কিছু কথাবার্তা বলেন যেটার সাথে বাস্তবতার সম্পর্ক খুবই কম। কারণ আপনি দেখেন, রাজনৈতিক নেত্রী হিসাবে, সরকার প্রধান হিসাবে শেখ হাসিনা যে সহানুভূতি এবং রাজনৈতিক উদারতা, মহানুভবতার পরিচয় বিএনপির প্রতি দিয়েছে, এটা যদি প্রদর্শন না করতেন তাহলে কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে আরও অনেক ক্ষতিগ্রস্ত হতে, বিপর্যয়ের মধ্যে পড়তো। কারণ বাংলাদেশে আমি যে কথা, ওই কথাটাতে আসি যে নির্বাচন প্রতিরোধ করার নামে, সরকার পতনের নামে, যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করার নামে, বানচাল করার নামে যে ধ্বংসাত্মক কার্যক্রম, নরহত্যার ঘটনা, জ্বালাও পোড়াও, নাশকতা হয়েছে, এই প্রত্যেকটা ঘটনার কিন্তু আসামি হওয়ার কথা ছিল বেগম খালেদা জিয়া এবং বিএনপির আরো বড় বড়। আমি একটু শেষ করি। শেখ হাসিনা যদি ভিন্ডেক্টিভ হতেন, শেখ হাসিনা যদি ভিন্ডেক্টিভ হতেন, খালেদা জিয়ার প্রতি যদি প্রতিহিংস পরায়ণ হতেন, তাহলে কিন্তু প্রতিটা মামলার আসামি কিন্তু বেগম জিয়া। ইসরাফিল ভাই, আমি অতএব শেখ হাসিনা মামলা দিয়ে বিএনপিকে সাইজ করে নির্বাচনে নিয়ে যাবেন, এই অভিযোগটা গয়েশ্বরদা করেছেন, এটা সঠিক করে। ইসরাফিল ভাই, আপনি যদি আরেকটু আগে থেকে যান, 2014 বা 2015 সালে যদি আপনার মনে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই জানবেন যে বেগম জিয়াকে বালু ট্রাক দিয়ে ঘরের মধ্যে আটকে রাখা, তাকে কার্যত ঢাকা শহরকে অচল করে দেওয়া, একটি 5 জানুয়ারির একটি সমাবেশকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে রাখার ঘটনা কিন্তু আমি আপনাকে বলি, আপনি বলবেন তার প্রত্যেকটা কথারই পাল্টা কথা আছে, আপনি বলবেন তার যোগাযোগ বন্ধ করার জন্য, আমি বলি তার নিরাপত্তার জন্য এটা করা হয়েছিল। কারণ রাজনৈতিক নেতা নেত্রীকে বালুর বস্তা দিয়ে কখনো আটকে রাখা যায় না। শেখ হাসিনাকে যখন ক্যান্টনমেন্টে আটকে দেওয়া হয়েছিল জাহাঙ্গীর গেটে, উনি কত কিলোমিটার হেঁটে সিএমএসে গিয়েছিলেন একটু চিন্তা করে দেখেন তো। বেগম জিয়া কেন পারলেন না? উনি যদি হেঁটে যেতেন, বাংলাদেশে এমন কোন শক্তি আছে তাকে আটকে রাখে, তা তো জেলখানায় নিতে হতো। উনি সে প্রচেষ্টাই করেননি, উনি সে প্রচেষ্টা গ্রহণই করেননি। অতএব এটা বলে লাভ নাই, আমরা অত বিতর্কে যেতে চাই না। শেখ হাসিনা চান বিএনপি রাজনৈতিক দল হিসাবে গণতান্ত্রিক শক্তি নিয়ে, কর্মসূচি নিয়ে, গণতান্ত্রিক চরিত্র নিয়ে বেঁচে থাকুক, এটা উনি চান, শেখ হাসিনা চান। আর ইসলামী ব্যাংকের যে ঘটনাটা আপনি বলেছেন, আমি বলি ইসলামী ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংকিং ল অনুযায়ী, ওই ব্যাংকের যারা শেয়ার হোল্ডার এবং মালিক, তাদের আকাঙ্ক্ষা এবং সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই ব্যাংকের পরিচালনা পরিষদের পরিবর্তন এসেছে। এবং সাবেক চেয়ারম্যান মুস্তফা কামাল সাহেবের স্টেটমেন্ট আপনারা দেখেছেন, এবং এমডি সাহেবের স্টেটমেন্ট আপনারা দেখেছেন, শান্তিপূর্ণভাবে, স্বতঃস্ফূর্তভাবে এই পরিবর্তনের ঘটনাটা সংঘটিত হয়েছে। এখন আকাঙ্ক্ষাটা, যেহেতু এই ব্যাংকের মালিক বিদেশি পার্টও আছে, তাদের আকাঙ্ক্ষা থাকতে পারে, এই কথা হয়তো বা মাননীয় অর্থমন্ত্রী বোঝানোর চেষ্টা করেছেন, তা আমরা পজিটিভলি দেখি বিষয়টাকে, নেগেটিভলি না দেখে। এখন পরিবর্তনটা হলেও দুদিন আগে বা একদিন আগে, পরিবর্তনের ফলাফলটা যদি সুন্দর হয়, ভালো হয়, দেশ এবং জাতির জন্য কল্যাণকর হয়, আমাকে সেটা ওয়েলকাম করা উচিত এবং সেই দিকেই আমাদের সকলের প্রচেষ্টা থাকা উচিত। এবং আর একটা বিষয় যে ওবায়দুল কাদের সাহেব সম্পর্কে বলেছেন, উনি যথাযথ কথা বলেছেন, এবং উনি সাধারণ সম্পাদক, উনি তো তৃণমূল থেকে ঘাত প্রতিঘাত চড়াই উত্তরের ভিতর দিয়ে উঠে আসা একজন রাজনৈতিক নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উনি কিন্তু রাজনৈতিক কথাই বলেছেন, এবং রাজনীতি দল হিসাবে বিএনপিকে যে সম্মান মর্যাদা দেওয়া দরকার সেটা কিন্তু উনি দিতে ব্যর্থ হন। আখতারুজ্জামান রঞ্জন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে বিএনপির চারপাশে এখন যে অবস্টাকলগুলি আছে, হামলা মামলা, যেগুলিকে বিএনপির অবস্টাকল বলছে, আমরা দূর থেকে আরো অবস্টাকল দেখছি, দলের মধ্যে অন্তর্কন্দল, নেতৃত্বের মধ্যে নানা ধরনের জিনিস। ঢাকা মহানগরকে একটি কমিটি করা হচ্ছে, সেই কমিটি আসলে কাজ করছে না, বিক্ষোভের মধ্যে ঢাকায় কোনো বড় ধরনের কিছু হয় না, জেলা সদরগুলিতে আসলে এগুলি কিভাবে দূর হবে, বা কিভাবে বিএনপি একটি আরেকটু বড় রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে বা করবে কিনা, সেটি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি। আসলে খালেদ ভাই, আসলে আমি তো ইন্টেলেকচুয়াল না, তাত্ত্বিকও না, আমি কিন্তু অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, আমি বিএনপি করি।
এটা বিএনপি প্ল্যাটফর্ম না। কাজে আমি আজকে বিএনপি উত্তরণ কিভাবে করতে পারবে, কি করবে না করবে, সেটা বিএনপি নেত্রী ডিসাইড করবে, ওনার প্রেক্ষাপট নিশ্চিত করবে। আমরা যেখানে বলতে পারি সেটা হচ্ছে আমরা সরকার কি পদক্ষেপগুলো নিচ্ছে, তার কি অ্যাকশন এবং রিঅ্যাকশন কি হচ্ছে। আজকে আমার ভাই ইসরায়েল ভাই কথাগুলো বলছেন, যে উনি বলেছেন সুন্দর করে যে এখানে তার নিরাপত্তার জন্য দিয়েছেন। আজকে বেগম খালেদা জিয়া প্রচন্ডতম নিরাপত্তাহীনতায় আছে। আজকে আমরা যে কেউ ইচ্ছা করে তার সাথে দেখা করতে পারি না, সাধারণ মানুষ দেখা করতে পারে না। বেগম খালেদা ইচ্ছা করলে যেখানে খুশি সেখানে যেতে পারে না, তার যে কোনো কর্মসূচি সে করতে পারে না, দিতে পারে না। আজকে উনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তার ক্যান্টনমেন্টে গেটে আটকে ফেলেছিল, উনি হেঁটে চলে গেছেন। প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, বিএনপি কিন্তু এখন 21 বছর অপেক্ষা করতে হয় নাই। আপনি এত তাড়াতাড়ি ঘাবড়ানো কি আছে? আপনি একটা জেনে রাখেন যে বিএনপি বাংলাদেশের নেক্সট ক্ষমতায় আসবেই। এখন আপনি চাচ্ছেন আজকেই বসিয়ে দিতে, আমরা তো এত তাড়াতাড়ির মধ্যে নাই, আমরা এত তাড়াতাড়ি আমরা করতে চাচ্ছি না। 21 বছর যদি আওয়ামী লীগ অপেক্ষা করতে পারে, বিএনপি কেন অপেক্ষা করতে পারবে না? আর বিএনপি তো অতীত ক্ষমতা হারিয়েছে, আবার ক্ষমতায় ব্যাক করেছে, ইলেকশন করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হারিয়েছে, আবার ক্ষমতা এসছে। আমরা যেটা চাচ্ছি বা এখনো যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশটা রক্ষা করেন। না হলে যেভাবে আপনার ক্ষমতা থাকতে চাচ্ছেন, যতদিন ক্ষমতা থাকবেন ততদিন আপনার সাদ্দাম হোসেন, ততদিন আপনার লিবিয়ার গাদ্দাফি। যখন ক্ষমতায় থাকবেন না তখন রাষ্ট্রটা কি অবস্থা হবে? একটু ইরাকের দিকে তাকান, একটু সাদ্দামের দিকে তাকান, একটু লিবিয়ার দিকে তাকান। আমরা তাই চাচ্ছিলাম গণতান্ত্রিক পরিবেশটা নিয়ে আসেন, যাতে আমরা এই দেশে একবার প্রধানমন্ত্রী আরেকবার চুরমন্ত্রী যে না হই। আমরা এটা পরে দুঃখ লাগে যে প্রধানমন্ত্রী আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ক্ষমতার পরে তাদেরকে দেখি তারা চুর শিরোমণি, তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মামলা। আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। আমরা সম্মানী ব্যক্তিদেরকে সম্মান রক্ষা করতে চাই। ক্ষমতার পরিবর্তন আসবে, পরিবর্তন হবে, জনগণকে সেই অধিকারটা দেন, জনগণ নির্বাচিত করুক। আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আমি কাজী সিরাজ ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি যদি 1 মিনিট একটু বলেন যে এই প্রেক্ষিতে গণতান্ত্রিক পরিবেশের মানে করার জন্য সরকারের এটি করলে কি লাভ হবে? গণতান্ত্রিক পরিবেশ না থাকলেই তো অ্যাপারেন্টলি সরকারের জন্য সুবিধা, সরকার কেন একটি গণতান্ত্রিক পরিবেশ হতে দিবে সেটি। আর আমাদের একজন দর্শক মোহাম্মদ মাহমুদ রহমান, তিনি বলছেন যে বিএনপি রাস্তায় নামতে দেয়নি পুলিশ, অন্যদিকে সরকার তাহলে কেন বলে যে বিএনপি রাস্তায় না, রাজপথে নাই? এটি কেমন কথা? এই দুটি ব্যাপারে যদি একটু মন্তব্য করেন। 1 নাম্বার হচ্ছে, প্রথম প্রশ্নটা ছিল গণতান্ত্রিক উত্তরণ কেন সরকার করবে? আসলে গণতান্ত্রিক উত্তরণ করবে সরকার, সরকারের স্বার্থেই, সরকারের কোন সরকারের স্বার্থে এটা করা দরকার। সরকার যদি নিজেকে গণতান্ত্রিক মনে করে, আর এটা তো এই সরকার তো অভিজ্ঞতা আছে, দেশের অভিজ্ঞতা আছে, বিদেশের অভিজ্ঞতা আছে, কোন সরকারই শেষ সরকার নয়। একটি সরকার যদি গণতান্ত্রিক ভাবে এক্সিটের একটা ভালো পথ না রাখে তাহলে এর পরিণতি ভয়ঙ্কর হয়, ভয়াবহ হয়। তো যখন ক্ষমতা থাকবে না, আখতারুজ্জামান সাহেব একটু বলেছেন, তো এটা বেশি ব্যাখ্যা করার দরকার নাই। যদি এরকম করা হয়, আপনি কত চাপতে 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 চিপতে চিপতে কোথায় এক জায়গায় যখন দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলবেন, তখন তো মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার পরে যদি আপনাকে ভাগতে হয়, হটতে হয়, চলে যেতে হয়, তাইলে আপনার অবস্থাটা কি হবে সেটা চিন্তা করে এই সরকার, আমি মনে করি যদি রাজনৈতিক, আমি মনে করি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগে প্রচুর কেরিয়ার রাজনীতিবিদ আছেন, যদিও তাদের নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ বিএনপির মতোই ভূমিকা নাই। কি একটা কমিটি করলো সেদিন, 4 দিন আগেও যে নির্বাচন কমিশন গঠন নিয়ে একটা কমিটি, এইচ.টি. ইমাম সাহেব কনভেনার। আওয়ামী লীগের কোনো কোরিয়া পলিটিশিয়ান মনে হয় নাই। তো ওবায়দুল কাদের, অনেকে আছেন পুরনো, হঠাৎ এরকমই সেখানেও আছে। কিন্তু তারপর আমি মনে করি আওয়ামী লীগের মধ্যে এই চিন্তা ভাবনা আসা উচিত যে আমরা যখন ক্ষমতা থাকবো না তখন যাতে দেশে একটা সুন্দর সুস্থ পরিবেশ থাকে, আমরা যাতে ঠিকভাবে আবার আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে এটা সবসময় আসলে যে দল ক্ষমতা ছেড়ে যাচ্ছে তার উপর নির্ভর করে না। কারণ 2001 সালে আমরা একটা ক্ষমতা ছাড়া যাওয়ার পর একটা অন্যরকম। আপনি কিভাবে ক্ষমতা ছেড়ে যাচ্ছেন সেটির উপর আপনি কি স্বাভাবিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী একটি নির্বাচনের মধ্য দিয়ে, ঠিক আছে মে ওয়ার্ল্ড কাপ আমি হারলাম, যে সেভাবে যাচ্ছেন, নাকি আপনি বাধ্য হয়ে যাচ্ছেন সেটা? আরেকটা হচ্ছে যে প্রশ্নটি ছিল, উনি মন্তব্য করেছেন যে পুলিশ তো করতে দেয়নি, তাহলে আবার পুলিশ বলে কেন, যে মানে সরকার বলে পুলিশ বাংলাদেশে কখন কোন বিরোধী দলকে পুলিশ এরকম করতে দিয়েছে? এর মধ্যে করতে হয়। এর মধ্যে একটা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব যদি সঠিক থাকে, সংগঠন যদি মজবুত থাকে, তাইলে এটা করা যায়। বিএনপির সমর্থক প্রচুর, নেতারা, আমার ব্যক্তিগত ধারণা
নেতারা যদি নামেন সাহস করে, তাইলে প্রচুর লোক বিএনপির পক্ষে নামার আছে। ইসরাফিল ভাই, নেমে কি হবে? ইসরাফিল নামলে ভাই, কি হবে? ইসরাফিল ভাই, সিরাজ ভাই যে কথাটি বলেন সেই কথাটি প্রশ্ন করতে চাই। আমাদের 40 সেকেন্ড মাত্র, 30 সেকেন্ড মাত্র সময় আছে। সেই প্রশ্নটি হচ্ছে যে সত্যি সত্যি কি আপনারা এটা ভাবেন কিনা যে গণতন্ত্রের জন্যই একটি গণতান্ত্রিক এক্সিট, নিরাপদ এক্সিট একটি দলের জন্য খুব জরুরি? আমরা এক্সিটের কথা ভাবছি না। আমরা 2021 সাল আমাদের মধ্য আয়ের দেশ, 2030 সাল উন্নয়ন জংশন, 2040 সাল উন্নত দেশ, 2071 সাল সোনার বাংলাদেশ পর্যন্ত আমরা দেখতে চাই কেয়ামতের পরে এবং গণতান্ত্রিক ভাবেই আমরা দেখতে চাই। যদি বিএনপি গণতান্ত্রিক চর্চার প্রতিযোগিতায় জনগণের আস্থা অর্জন করতে পারে আওয়ামী লীগের চেয়ে বেশি, তারা আসবে, সেখানে আপত্তির কোনো কিছু নাই। আমার মনে হয় যে ইসরাফিল আলম ভাই তার বক্তব্য একদমই পরিষ্কার করেছেন। মেজর আখতারুজ্জামান রঞ্জন এবং জনাব কাজী সিরাজ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ।